হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম। কোর্সে দেখি 15.1 অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি আমরা। শুধুমাত্র 20 দাগের অঙ্কগুলো বাকি আছে। আজকের ক্লাসে 20 দাগের অঙ্কগুলো করব, করে 15.2-এর যে সূত্রগুলো লাগবে, অর্থাৎ 15.2-এর অঙ্কগুলো করতে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমরা তৈরি করে নেবো আজকে। ক্লিয়ার? তাহলে দেখো 20-1 অঙ্ক থেকে করছি। 20-1 অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% যদি বৃদ্ধি করা হয়, বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করেছে, তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে, ধরি বর্গক্ষেত্রটি একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100x একক। ঠিক আছে, যে আমি একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম 100x একক। এবারে বলছে তার বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয়, বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে এখন বাহুর দৈর্ঘ্য হবে কত বলতো? আগে ছিল 100x, বৃদ্ধি করা হচ্ছে বলে প্লাস 100x এর ওপর 10%, অর্থাৎ 100x গুণ 10% বা 10/100। ক্লিয়ার? তার মানে কত হবে? দেখো, দুটো শূন্য কেটে গেলে, অর্থাৎ 100x যোগ 10x মানে হচ্ছে 110x একক। ঠিক আছে, অতএব তাহলে প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল 100x একক, এখন হচ্ছে 110x একক। আমাকে বলেছে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে। তাহলে কি বার করব? আগে ক্ষেত্রফল বার করব। আগে ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার, অর্থাৎ আগে বাহু ছিল 100x, তার হোল স্কয়ার, সেটা করলে পাবো 10,000x² বর্গ একক। ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের আগে ক্ষেত্রফল। এবার এখন ক্ষেত্রফল কত হবে? এখন বাহুর দৈর্ঘ্য হচ্ছে 110x, তার স্কয়ার করব, অর্থাৎ 121, আর দুটো শূন্য বসে যাবে, অর্থাৎ 12,100x² বর্গ একক। ঠিক আছে, তাহলে দেখো আগে ছিল 10,000, এখন হলো 12,100, তাহলে কতটা বৃদ্ধি পেল? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে যে পরের ক্ষেত্রফল বিয়োগ আগের ক্ষেত্রফল, তার মানে 2100x² বর্গ একক। এবার শতকরা চেয়েছে, তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে কত? যে এমনিতে বৃদ্ধি পেয়েছে 2100x² বর্গ একক। আগে কত ছিল সেটা নিচে হয় ভগ্নাংশে, আর শতকরা বলেছে বলে পাশে গুণ 100। তাহলে দেখো x² কেটে গেল, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য গেল, আর এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য গেল, অর্থাৎ 21%। তার মানে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? উত্তরটা এসে গেল আমাদের 21%। ক্লিয়ার? এবার দেখো দুয়ের অঙ্কটা। দুয়েরটা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ যদি 10% হ্রাস করা হয়, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। অর্থাৎ আগেরটা বর্গক্ষেত্র দিয়েছিল, এটা আয়তক্ষেত্র দিচ্ছে। তার মানে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ প্রথমে ধরে নিতে হবে। যে ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 100x একক এবং প্রস্থ হচ্ছে 100y একক। ঠিক আছে, এবারে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে দৈর্ঘ্য হবে কত হবে? যে 100x যোগ 100x এর উপর 10% বৃদ্ধি পাবে, অর্থাৎ 10/100। তারপরে দেখো দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেলে, এটা হবে 10x, আর এখানে 100x, অর্থাৎ 110x একক। ঠিক আছে, এবার বলছে প্রস্থ 10% হ্রাস করা হলে
প্রস্থ কত হবে এখন, যে আগে ছিল 100y, যেহেতু হ্রাস করা হচ্ছে ওই জন্য বিয়োগ, এবারে 100y এর উপর 10%, অর্থাৎ 10/100। দুটো শূন্য কেটে গেলে দেখো 10y থেকে 100y মানে হচ্ছে 90y একক। ঠিক আছে, তাহলে আগে কত ক্ষেত্রফল ছিল, আগে আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল কত হবে, আগের দৈর্ঘ্য গুণ আগের প্রস্থ, তার মানে আগের দৈর্ঘ্য হচ্ছে 100x গুণ আগের প্রস্থ হচ্ছে 100y, তার মানে হচ্ছে 10,000 xy বর্গ একক। এটা হচ্ছে আগের ক্ষেত্রফল। এবার এখন ক্ষেত্রফল কত হবে, এখন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, এখন দৈর্ঘ্য হচ্ছে 110x গুণ প্রস্থ হচ্ছে 90y, তার মানে হচ্ছে 99 আর 2 শূন্য বসে যাবে, অর্থাৎ 9900 xy বর্গ একক। তার মানে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, আগে ছিল 10,000 এখন হচ্ছে 9900। অতএব তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, বা একদম যদি লেখো ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, যাকে একদম শতকরায় বলেছে, একদম বার করতে বলেছে যে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো, তাহলে একদম শতকরা যদি আমরা বার করি, সবসময় নিচে হচ্ছে আগে যে ক্ষেত্রফলটা ছিল, অর্থাৎ 10,000 xy। এবারে কত কমেছে, যে 10,000 xy বিয়োগ এখন হয়েছে 9,900 xy, শতকরা বলেছে বলে পাশে 100। এটা হচ্ছে ডাইরেক্ট একদম বার করা শতকরা। তাহলে নিচে হচ্ছে 10,000 xy, 10,000 থেকে 9,900 বিয়োগ করলে হবে 100 xy পাশে গুণ 100। তাহলে এখানে দুটো শূন্য কাটলে, এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলে xy এর সাথে xy কেটে গেল, অর্থাৎ শুধু পড়ে থাকবে 1%। অর্থাৎ তাহলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পেয়েছে, যে 1% হ্রাস পেয়েছে। ক্লিয়ার হলো দুয়েরটা অঙ্কটা। এবার দেখো তিনের অঙ্কটা, 3, 4 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তিনেরটা কি বলছে, যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত। দেখো ছবি আঁকি, ছবি আঁকে অঙ্কটা সুবিধা হবে তোমাদের। একটা এটা আয়তক্ষেত্র, যার এই একটা কর্ণ আর হচ্ছে এই একটা কর্ণ, দুটো কর্ণ, দুটো কর্ণের প্রতিটি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। কর্ণদ্বয়ের ছেদ বিন্দু থেকে, অর্থাৎ এই যে কর্ণদ্বয়ের যে বিন্দু ছেদ করেছে তার নাম দিচ্ছি ও, ছেদ বিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের ওপর, এই যে এটা প্রস্থ, এর উপর যদি একটা এরকম ভাবে লম্ব অঙ্কন করি, সেই লম্বের দৈর্ঘ্য বলে দিচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত, তাহলে প্রস্থ বার করতে হবে। তাহলে আমি নাম দিয়ে দিই যে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, যার লম্বটা হচ্ছে ওই, আর কর্ণ দুটো ও বিন্দুতে ছেদ করেছে। এবার ভালো করে লক্ষ্য করো, আমরা আগে লিখে নেবো, তাহলে কি ওই সমান হচ্ছে 2 সেন্টিমিটার। এবার ভালো করে লক্ষ্য করো, এই কর্ণের দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে যে এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ, যাদের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেন্টিমিটার, দুটোই 5 সেন্টিমিটার করে। এবার ভালো করে এখান থেকে তোমাকে বুঝতে হবে, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ একটা আয়তক্ষেত্রের কর্ণ পরস্পরকে যে ও বিন্দুতে ছেদ করেছে, তারা কর্ণ দুটোকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে আমরা কি ধরবো, যে সমকোণী ত্রিভুজ, ভালো করে এখানটা বোঝার চেষ্টা করো, সমকোণী ত্রিভুজটাকে এ বি সি, এই যে সমকোণী ত্রিভুজটা আমরা নিচ্ছি, এই সমকোণী ত্রিভুজের এবিসি এর, ভালো করে দেখো, এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু কে, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও। এবার দেখো ওই লম্ব, এই ওইটা এ বি এর উপর লম্ব, কারণ তোমাকে বলেছে এই মধ্যবিন্দু থেকে প্রস্থের উপর যদি লম্ব অঙ্কন করা হয়, তার মানে ওই হচ্ছে এই উপর লম্ব, আবার এ বি লম্ব হচ্ছে বিসি এর উপর। কেন, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, তার মানে এই এবি বাহুটা প্রস্থটা দৈর্ঘ্যের উপর লম্ব আছে, আর একইভাবে এইটা এই বাহুর উপর লম্ব আছে। তাহলে এখান থেকে বুঝতে পারছো, দেখো একটা সরলরেখা, তার উপরে একটা লাইন লম্ব আছে, আবার একটা লাইন লম্ব আছে, তাহলে এই দুটো লাইন সমান্তরাল নয়, অর্থাৎ ওই সমান্তরাল হচ্ছে বিসি। ঠিক আছে, অর্থাৎ এবার আমরা লিখবো, দেখো যে এবিসি ত্রিভুজে, যে ত্রিভুজ এ বি সি এর ওই সমান্তরাল বিসি ও, ও হলো এসি এর মধ্যবিন্দু।
এটা আমরা লিখলাম, মানে আগে লিখে নিলাম, সেটাকে আমরা এক লাইন স্টেটমেন্টে লিখলাম। কেন লিখলাম? এবার তোমরা ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য যদি করে থাকো, সেখানে উপপাদ্য 21 কি বলছে, যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটা বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে দ্বিখণ্ডিত করবে এবং সেই সরলরেখাটি দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। অর্থাৎ এক্ষেত্রে ওই বাহুটা হচ্ছে বিসি বাহুর অর্ধেক, তার মানে ওই বাহুটাই বিসি বাহুটা ওই সঙ্গে ওই দ্বিগুণ, ওই সরলরেখার দ্বিগুণ হচ্ছে বিসি। তাহলে অতএব বিসি মান হচ্ছে 2 গুণ ওই, এটা হচ্ছে উপপাদ্য 21, বহু জায়গায় কাজে লাগে। তার মানে কত হবে 2 গুণ এই মানে ওই মানে কত করে দিয়েছে দেখো, ওই মানে এখানে বলে দিয়েছে 2 সেন্টিমিটার, অর্থাৎ 4 সেন্টিমিটার। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা পেলাম 4 সেন্টিমিটার। এবার আমাদের প্রস্থ বার করতে দিয়েছে, প্রস্থ বার করব, কিন্তু অঙ্কে তোমাকে মাস্টার দিতেই পারে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে অঙ্কটা এখান পর্যন্ত করলেই হয়ে যাবে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা পেলাম 4 সেন্টিমিটার। এবার ভালো করে লক্ষ্য করো, আমরা একটা সূত্র জানি, যে সূত্রটার নাম হচ্ছে দেখো পিথাগোরাসের উপপাদ্য। আমরা জানি তো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি বলছে, যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তার মানে এখানে এই সমকোণী ত্রিভুজটা যে এবিসি সমকোণী ত্রিভুজটা নিয়েছিলাম, তার লম্ব হচ্ছে এবি যোগ ভূমি হচ্ছে কত বিসি সমান অতিভুজ দেখো এসি। ঠিক আছে, এবার দেখো এবিটাই তো ওই আয়তক্ষেত্রের প্রস্থ, অর্থাৎ এবির মানটাই আমাকে বার করতে হবে। এবার বিসি এর মানটা কত পেলে 4, তাহলে এখানটা বসে দেবো 4 স্কয়ার। এসি এর মানটা দেখো, এসি এর মানটা 5, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যটা 5, তাহলে এখানটা বসে দেবো 5 স্কয়ার। এবার এটা একটু সিম্পলিফাই করো, এ বি স্কয়ার 4 স্কয়ার হয় 16 আর 5 স্কয়ার হয় 25, তার মানে এ বি স্কয়ার সমান 25, 16 দিকে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমরা যদি এখানটা টেনে দিই, দেখো কি পাবো, এ বি স্কয়ার সমান 25 থেকে 16 বিয়োগ করলে হয় 9, তার মানে এ বি সমান কত হয়ে যাবে √9 মানে 3, অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ পেয়ে গেলাম 3, অর্থাৎ প্রস্থ সমান 3 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? খুব ভালো অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে বুঝে বুঝে। আর উপপাদ্য 21 এর হেডিং যদি না মনে থাকে অঙ্কটা করা সম্ভব না। সেই উপপাদ্য হেডিংটা তোমাকে বুঝতে হবে, যে একটা ত্রিভুজে যদি একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা আঁকি, সেটা তৃতীয় বাহুটাকে দ্বিখণ্ডিত করবে এবং সেই লম্ব বা যে সরলরেখাটা টানলে সেটা এই যে দ্বিতীয় বাহুটার অর্ধেক হয়। এইটার সাহায্যে আমরা এটা সলিউশন করলাম। দেখো একইভাবে 4 নম্বর অঙ্কটা, একটি বর্গক্ষেত্রের কর্ণের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য। ভালো করে লক্ষ্য করো, আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তার যে কর্ণগুলো একটা বিন্দুতে ছেদ করবে, সেটার নাম দিলাম এ, আর বর্গক্ষেত্রটার নাম দিচ্ছি এ বি সি ডি। এবার বলছে কর্ণের ছেদবিন্দু থেকে অঙ্কিত বাহুর উপর যে কোনো একটা বাহুর উপর লম্ব, তাহলে এই ক্ষেত্রে এই বাহুর উপর যদি একটা লম্ব টানি, সেই লম্বটার মান বলে দিচ্ছে 2√2 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে। অর্থাৎ পরিষ্কারভাবে তোমাকে এখানে বুঝতে হবে যে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। ওখানে যেমন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়েছিলাম, এখানে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, তবে তার কর্ণের দৈর্ঘ্য আমরা বার করতে পারবো। তাহলে ছবি অনুযায়ী আমরা কি লিখে নেবো, যে ওই সমান হচ্ছে 2√2 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এই ত্রিভুজ আমরা এটাও জানি যে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি করে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের নাম কি এ বি সি, এর দেখো ভালো করে, বর্গক্ষেত্রের একটা প্রপার্টি আছে না, ধর্ম হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করা। অর্থাৎ এই যে কোণগুলো উৎপন্ন হয়েছে প্রত্যেকটা 90 ডিগ্রি করে, আর এই যে পরস্পর যে বিন্দু ছেদ করে সেটা সমদ্বিখণ্ডক করে। অর্থাৎ এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, এসি বাহুর মধ্যবিন্দু হলো ও। ঠিক আছে, এবার একইভাবে দেখো এইটাও 90, এটাও 90, কেন? এটা লম্ব টেনছে, এটাও লম্ব, তার মানে যে এবি বাহুর সাথে, আগে কনসেপ্টটা, এবি বাহুর সাথে এই ওই বাহুটা বা ওইটা সমান্তরাল হবে, কারণ দুটোই তো লম্ব। কারণটা পাশে লিখে দেবে, যেহেতু এবি লম্ব বিসি এর উপর ও ওই লম্ব বিসি এর উপর, তাহলে দুটোই সমান্তরাল। তার মানে সেই আবার কি পেলে, যে ত্রিভুজ এবিসি এর এসি বাহুর
মধ্যবিন্দু হচ্ছে ও এবং কি ওই সমান্তরাল এবি। আবার সেই উপপাদ্য 21 এর হেডিং কি বলছে যে একটা ত্রিভুজের, ভালো করে লক্ষ্য করো, এই ত্রিভুজটার একটা বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত দ্বিতীয় বাহুর, এই যে এই বাহুটা সমান্তরাল সরলরেখা, এটা এই যেখানে লিখেছি যে সমান্তরাল সরলরেখার তৃতীয় বাহুকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, আর এই বাহুটা এই বাহুর অর্ধেক হবে, অর্থাৎ এবি এর বা ওই এর মানটা, বা তুমি যদি এবি এর মানটা বার করো, এবি এর মানটা হচ্ছে ওই বাহুর সমান দ্বিগুণ, অর্থাৎ এবি সমান হচ্ছে 2 ওই, অর্থাৎ 2 ইনটু ওই মানে বলে দিয়েছে দেখো 2√2, তাহলে এটা গুণ করলে হবে 4√2 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 4√2 সেন্টিমিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য কত হবে, যে √2 ইনটু একটি বাহু, তাহলে √2 ইনটু 4√2, তার মানে হচ্ছে 4 আর √2 গুণ করলে 2, তার মানে 8 সেন্টিমিটার। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এসে গেল 8 সেন্টিমিটার। বোঝা গেল অঙ্কটা? আগেরটা বুঝতে পারলে এটাও খুব, আগেরটা যেহেতু সামুদ্রিক ছিল, দৈর্ঘ্য প্রস্থ বার করার জন্য আমাদের সমকোণী ত্রিভুজ বা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে হয়েছিল, এখানে বর্গক্ষেত্র বলেছে বলে ওটা আর লাগলো, ডাইরেক্ট বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আর কর্ণের দৈর্ঘ্য বার করে নিলাম। এবার যদি ক্ষেত্রফল বার করতে দেয়, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছে বর্গক্ষেত্রের একটা যে 4√2, তা বাই চান্স যদি তোমার ক্ষেত্রফল বার করতে দেয়, বাহুর দৈর্ঘ্য স্কয়ার করে দেবে, ক্ষেত্রফল পেয়ে যাবে। ওকে, নেক্সট আবার দেখো 5 দেখো, বলছি একটি আয়তক্ষেত্রের পরিসীমা 64 সেন্টিমিটার, সরি 34 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল যদি 60 বর্গ সেন্টিমিটার হয়, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ একটা আয়তক্ষেত্র যার একটা কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে, আর যার পরিসীমা বলে দিয়েছে 34 আর ক্ষেত্রফল বলে দিয়েছে 60, তাহলে তার প্রতিটি কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য বার করতে গেলে তোমরা সকলেই জানো দৈর্ঘ্য প্রস্থকে দরকার হয়, তাই জন্য আমরা দৈর্ঘ্য ধরে নেবো x, প্রস্থ ধরে নেবো y। তাহলে ধরি দৈর্ঘ্য হচ্ছে x সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে y সেন্টিমিটার। এবার দেখো বলেছে পরিসীমা 34, তাহলে অর্থাৎ পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা বলে দিচ্ছে 34, আর কি বলছে যে ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা বলে দিয়েছে 60। এই দুটো জিনিস আমাকে বলে দিয়েছে, এখান থেকে আমাকে বার করতে হবে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি হবে, xy দিয়ে, তাহলে দৈর্ঘ্য স্কয়ার অর্থাৎ x স্কয়ার আর প্রস্থ মানে হচ্ছে y স্কয়ার, অর্থাৎ আমাকে √x স্কয়ার প্লাস y স্কয়ার মানটা বার করতে হবে। কি করে করব, এখান থেকে দেখো, এই জায়গাটা থেকে আমাদের শুরু করতে হবে, 2 গুণ আছে, ওদিকে গেলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 34 এর নিচে 2 কাটাকুটি করলে হবে 17, অর্থাৎ x প্লাস y সমান আমরা পাচ্ছি 17। এবার আমাদের স্কয়ার আনতে হবে, তাই জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করে দেবো, যে x প্লাস y তার হোল স্কয়ার সমান 17 স্কয়ার, পাশে লিখে দিতে পারো উভয় পক্ষে বর্গ করে পাই। এবার দেখো স্কয়ারের সূত্র পেলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান 17 স্কয়ার হচ্ছে 289, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার রেখে দিয়ে 2 ইনটু xy, xy মানটা হচ্ছে 60, তাহলে 2 ইনটু 60 সমান হচ্ছে 289, পাশে লিখে দেবে যেহেতু xy সমান 60। তাহলে ভালো করে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা 60 দিয়ে গুণ করলে হবে 120, আর এটা হচ্ছে 289, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 289 বিয়োগ 120, তার মানে কত, 289 থেকে 120 বিয়োগ করলে 169 হবে। এবার দেখো x স্কয়ার প্লাস y স্কয়ারটা 169, কি পেলাম যে x স্কয়ার প্লাস y স্কয়ারটা আমরা পেলাম 169। এবার দেখো √x স্কয়ার প্লাস y স্কয়ার বার করতে হবে, তাহলে আমরা দুদিকে রুট করে দিই, তাহলে এদিকে রুট করলে 169 হয়ে যাবে, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান √169 মানে 13 বর্গ করলে রুট হয়, অর্থাৎ 169 বর্গমূল 13, অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এসে গেল 13 সেন্টিমিটার। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। ক্লিয়ার হলো অঙ্কটা? অর্থাৎ 5টা যে ছিল 20 দাগের 5টা অঙ্ক আমরা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম, ভালো করে প্র্যাকটিস করে নিও। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 15.2 এর যে সূত্রগুলো আমাদের লাগবে, সেই সূত্রগুলো আমরা একটু জেনে নেব, কারণ অঙ্ক করতে গেলে সূত্র জানাটা অত্যন্ত জরুরি, নাহলে অঙ্ক একটাও করতে পারবে না। এবারে তোমাদের বুঝতে হবে, দেখো 15.1 যে কটা অঙ্ক ছিল সব হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই দুটো ফিগার নিয়ে যত অঙ্ক ছিল। এবারে তোমাদের 15.3 যেগুলো লাগবে সেইগুলো সবটা হচ্ছে ত্রিভুজের উপর বেস করে, অর্থাৎ ট্রায়াঙ্গেলের উপর বেস করে যত অঙ্ক আছে সেইগুলো আমাদের, তাই জন্য ত্রিভুজের যা সূত্র আছে সেইগুলো জেনে নিতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো সূত্রগুলো লিখি।
যে ট্রায়াঙ্গেল ফর্মুলা, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা বার করার যে কোনো ফর্মুলা। এবার দেখো প্রথম সূত্রটা যেটা লিখবো, প্রথম সূত্র হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিসীমা বার করার সূত্র। যে কোনো ত্রিভুজের পরিসীমা, সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে। আমরা সাধারণত জানি ত্রিভুজ তিন প্রকার, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। সেই জন্য মানে সেই যে কোনো ত্রিভুজের পরিসীমা বার করার সূত্র হচ্ছে তার তিনটে বাহুর যোগফল, তিনটি বাহুর যোগফল। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিসীমা বার করার ফর্মুলা, যে তার তিনটে বাহুর দৈর্ঘ্য বলে দেবে, সেই তিনটে বাহুর দৈর্ঘ্য যোগ করলেই তার আমরা পরিসীমা পেয়ে যাব। একইভাবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বার করতে পারবে কি দিয়ে, যে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ সেই ত্রিভুজের যদি আমরা ভূমিটা মানে ভূমির দৈর্ঘ্য জেনে থাকি আর উচ্চতার দৈর্ঘ্য যদি জেনে থাকি, তার ক্ষেত্রফল আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে সহজে বার করতে পারবো। ঠিক আছে, এবার দেখো এটা গেল ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আর একটা ফর্মুলা করতে হবে, যাকে আমরা সাধারণত বলে থাকি হেরনস ফর্মুলা। কি না, হেরনস ফর্মুলা। বিজ্ঞানী হেরন, একটা বিজ্ঞানী, বিজ্ঞানী যে যার নাম ছিল হেরন, সে একটা ফর্মুলা আবিষ্কার করেছিল, তার নাম অনুসারে ফর্মুলাটা হচ্ছে হেরনস ফর্মুলা। যেখানে কি বলছে, ধরো একটা ত্রিভুজের ভূমি আর উচ্চতা আমার জানা নেই, শুধুমাত্র সেই ত্রিভুজটার তিনটে বাহুর দৈর্ঘ্য আমার জানা আছে, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য এ, একটা বাহুর দৈর্ঘ্য বি আর অন্যটা হচ্ছে সি। যদি সেই রকম তিনটে বাহুর দৈর্ঘ্য জানা থাকে, তাহলে তার ক্ষেত্রফল আমরা কি করে বার করবো, কিভাবে বার করবো দেখো। তার আগে তোমাকে জানতে হবে পরিসীমা। পরিসীমাকে আমরা 2s দিয়ে লিখি, কি দিয়ে, 2s দিয়ে। এই বললাম যে পরিসীমার সূত্র হচ্ছে তিনটে বাহুর যোগফল, অর্থাৎ তিনটে বাহু মানে a প্লাস বি প্লাস সি, তাহলে এটাই পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কত হবে বলতো, মানে কোন ত্রিভুজের অর্ধ পরিসীমা কত হবে, যে অর্ধ পরিসীমা লিখবো s দিয়ে, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, তাহলে a প্লাস বি প্লাস সি বাই 2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এবার হিরণ বলছে যে এবিসি, যদি এটা এবিসি ত্রিভুজ হয়, যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ফর্মুলাটা দেখো ভালো করে, রুটের ভেতর s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, অর্থাৎ অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ একটা বাহু ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ অন্য বাহুটা ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ আর যে বাহুটা পড়ে আছে সেটা। এটা হচ্ছে হিরন্স ফর্মুলা। যেখানে এটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন কোনো ত্রিভুজের শুধুমাত্র তিনটে বাহুর দৈর্ঘ্য জানি আর কিছু জানি না, তখন আমরা হিরন্স ফর্মুলা দিয়ে তার ক্ষেত্রফল সহজে বার করতে পারবো। আর যদি তার ভূমি উচ্চতা জেনে থাকি, তাহলে এই সূত্রটা ফেলে দেবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার এটা? এবার দেখো সমবাহু ত্রিভুজ করবো। এবার যেটা করবো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি, যার তিনটে বাহু সমান, অর্থাৎ এ বি সি যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, আর সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান মানে এই বাহুটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি হবে, তাহলে তিনটে বাহুর যোগফল, অর্থাৎ a প্লাস a প্লাস a, তার মানে 3a। ওই জন্য আমরা বলে থাকি 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ফর্মুলা হচ্ছে 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। যদি না মনে রাখো, কোনো দরকার নেই মনে রাখা, যে তিনটে বাহুকে যোগ করে দেবো, অর্থাৎ তিনটে, ধরো কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলেছে 4 সেন্টিমিটার, তাহলে তার পরিসীমা কত হবে, 4 যোগ 4 যোগ 4, অর্থাৎ 12 সেন্টিমিটার। ঠিক আছে, পরিসীমার সূত্র না মনে রাখলেও চলবে। এবার যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে উচ্চতা। একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করার ফর্মুলা, উচ্চতা মানে এই বিন্দু থেকে, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, একইভাবে এই বিন্দু থেকে এই বাহুর উপর, একইভাবে এই বিন্দু থেকে এই বাহুর উপর। অর্থাৎ সমবাহু ত্রিভুজের তিনটে উচ্চতা হয়, তিনটে উচ্চতার দৈর্ঘ্য সমানই হয়। তার ফর্মুলাটা দেখো, যে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, আর তার ক্ষেত্রফল বার করার ফর্মুলা হচ্ছে যে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কয়ার। এটা হচ্ছে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা, ভালো করে মুখস্থ করে নেবে। উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু
বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। ঠিক আছে, এবার যেটা শিখবো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে তার দুটো বাহুর দৈর্ঘ্য সমান। যে ধরো এই বাহুটার সাথে এই বাহুর দৈর্ঘ্য সমান, যে এ বি সি একটা বাহু, যার সমান বাহুর প্রতিটা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা এ সেন্টিমিটার করে বা এ একক করে, আর বেসটা হচ্ছে বা ভূমিটা হচ্ছে বি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে একটা ফর্মুলাই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজে ক্ষেত্রফল বার করার ফর্মুলা দেখো কি লিখছি ভালো করে দেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার সমান বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার বিয়োগ, এখানটা ভালো করে মনে রাখবে, ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। অর্থাৎ কোন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুটের ভেতর সমান বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার বিয়োগ ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার হোল স্কোয়ার। ঠিক আছে, মোটামুটি এই সূত্রগুলো জানলেই তোমাদের 15.2 এর যে অঙ্কগুলো আছে সেইগুলো তোমরা করতে পারবে। এবার আমি পরের ভিডিও থেকে ওই 15.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করবো। আর সূত্রগুলো ভালো করে খাতায় টুকে নিয়ে ভালো করে মুখস্থ করে নাও, যখন অ্যাপ্লাই করবো বা যখন অঙ্ক করবো সূত্রগুলো কাজে লাগবে। আর তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে।